আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জামায়াত সহ ইসলামী দলগুলোর 5 দফা দাবি রাজনৈতিক কৌশল বলছেন নেতারা। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ভাঙনের শঙ্কা এনসিপি ও গণ অধিকার পরিষদের। গ্রেফতার করে আন্দোলন প্রত্যাহারের চাপ দিয়েছিল হাসিনা প্রশাসন। ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম। রামপুরায় হত্যা ও গুলি চালানোর 2 মামলায় চার্জ গঠনের আদেশ আজ। নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে নিহত 1 জন, আহত 5। খবর সংগ্রহে যাওয়া যমুনা টেলিভিশনের সাংবাদিকের উপর হামলা। দুর্বৃত্তায়ন দূর করা না গেলে সুষ্ঠু ভোট সম্ভব নয়, সিজিএস এর আলোচনায় বদুল আলম মজুমদার। গত 3 নির্বাচনে দুর্নীতি হয় আইনি কাঠামোয়। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামলেও এর মাধ্যমে কি নির্বাচনী সুবিধা আদায় করতে চায় জামায়াত ইসলামী সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, নাকি শুধুই সরকারকে চাপে রাখাই তাদের কৌশল? জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অবশ্য বলছেন, বিএনপির প্রতি সরকারের পক্ষপাতিত্বের কারণেই আন্দোলন। একে রাজনৈতিক কৌশল হিসেবেও দেখছে আন্দোলনরত ইসলামী দলগুলো। তবে আন্দোলনে তাদের সাথে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদ। তারা বলছে, এ ধরনের আন্দোলন ঐক্যে ভাঙন ধরাবে। আরিফুর রহমান সবুজের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে 84টি বিষয়ে সংস্কারে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এখন চলছে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা। এর মাঝেই জুলাই সনদের বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার সহ 5 দফা দাবিতে আন্দোলনে জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ 7 ধর্মভিত্তিক দল। এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারবে না, এটাই হলো বাস্তবতা। সনদ নিয়ে আলোচনার মাঝেই কেন এই আন্দোলন? জামায়াতে ইসলামী মনে করে, বিভিন্ন ইস্যুতে বিএনপির প্রতি নমনীয় সরকার, এজন্য তাদের অনেক দাবি গুরুত্ব পায় না, তাই আন্দোলনের কৌশল দলটির। তবে একে আসন ভাগাভাগি বা নির্বাচনে সুবিধা নেয়ার কৌশল বলতে নারাজ জামায়াত সেক্রেটারির। যে চাপ আমরা কমিশনের উপরে একটা বিশেষ দল থেকে দেখতে পাচ্ছি, তাতে আমরা আবার হতাশা হচ্ছি। এই জন্য আমরা আমাদের দাবিটা জনগণকে জানাচ্ছি, জনগণ সচেতন হোক, সরকারের কানে যাক। আন্দোলন তো এই কারণেই, প্রত্যেকের অধিকার আছে না পার্লামেন্টে যাওয়া। নিবন্ধিত দল ইলেকশন করবে, তা ভাগাভাগি বলবেন কেন? জনগণ ভোট দিলে সে যাবে, না দিলে যাবে না। এই জন্য এই কথা যারা বলে আমাদের এই পিআরের আন্দোলনকে একটু চাপায় রাখতে চান, তাদের জন্য আমার এই কাউন্টার কথাটা থাকলো। জামায়াতে ইসলাম এবং খেলাফত মজলিসের দাবি 5 দফার সাথে একাত্ম 8টি রাজনৈতিক দল। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়া শেষে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না। আমাদের একটি নতুন সরকারের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল। সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম, অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে, এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি, আন্দোলন সফল হয়, দেশের এই ক্রান্তিকলে আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা প্রয়োজন। যদি আন্দোলন সফল হয়, যদি এই সরকারকে আমরা উৎখাত করতে পারি, তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে। আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি। ডিআরইউতে আপনাকে কি বলতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে? ডিআরইউতে আপনাকে কি বলার জন্য চাপ দেওয়া হয়েছে? ঢাকা রিপোর্টার্স ইউনিটে আমাকে ডিজিএফআই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায়, এবং তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামাত ঢুকে নাশকতা করছে। আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি, যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেও এই কোটা সংস্কার, এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না, এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে, আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছিলাম। অনুপ্রবেশের অ্যাক্টিভিটি ওটি তো বললাম। ওটা কি ডিবির আয়নাঘর ছিল না? অজ্ঞাত স্থান তো ডিবির আয়নাঘর। না, সেটার আয়নাঘর ছিল ডিজিএফআইয়ের, যেটা প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল। পরবর্তীতে ডিবি অফিসে
ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে, মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে তারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায়, মোবাইলে ভিডিওটি ধারণ করে পরে সেটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি এবং বাইরে যেহেতু রিট হয়েছিল, আইনজীবীরা আন্দোলন করছিল, আমাদের শিক্ষকরা এবং সাধারণ মানুষ আন্দোলন করছিল আমাদের মুক্তির দাবিতে, সেই প্রেক্ষাপটে আমাদেরকে তখন ডিবি ছাড়তে বাধ্য হয় এবং ছেড়ে আমরা আমাদের অবস্থান তখন পরিষ্কার করেছিলাম। প্রথম দফা আয়নাঘরে কি আপনাকে নিজেকেও তো হুমকি দেওয়া হয়েছিল যে আপনি যেন আর ফিরে আসতে পারবেন না, সেটা যদি একটু প্রথমে আমি তো পরবর্তীতে সরকারের দায়িত্ব থাকা অবস্থায় সে ডিজিএফআই হেড করে সেই আয়নাঘরে আমি নিজে গিয়েছি, যেই রুমে আমাকে রাখা হয়েছিল আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। ফলে আমাকে গুম করা হয়েছিল। আমি যদি বেঁচে থাকতে চাই, অন্য সমন্বয়কদের যদি মুক্তি নিশ্চিত করতে চাই, তাহলে আমরা যাতে আন্দোলন থেকে সরে আসি, এই বিষয়টি তারা বারবার নিশ্চিত করতে চেয়েছিল যখন আন্দোলনটা গণ আন্দোলনের দিকে রূপ নেয় তখন থেকে। নরসিংদী সদরে আলোকবালির চরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, আহত হয়েছেন আরও 5 ব্যক্তি। ভোরে চরাঞ্চল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় হাসপাতালে নেয়ার পথেই গুলিবিদ্ধ ইদন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত মোস্তাকিম ও আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেলে আনা হয়েছে। স্থানীয়রা জানান, আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে সংঘর্ষ হয়। নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। রাত্রে ভোর 4টায় অতর্কিতভাবে হামলা করে আমার লোক মেরা লাইছে। আমার বাবা নামাজ পড়া বেরোইছে, বাজারে নামাজ পড়া বেরোইছে, আমার একজন ফোন দিছে যে তোমার বাবার নিথর দেহ ফেরা লইছে। সদর হাসপাতালে আসছি, এসে একজনের লাশ পেলাম আর ডাক্তারদের সাথে কথা বলে 3 জনের একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছে আর 2 জনকে মনে ঢাকা রেফার করছে। এদিকে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষের সংবাদ প্রচারের জেরে যমুনা টেলিভিশনের নরসিংদীর স্টাফ করেসপন্ডেন্ট আয়ুব খান সরকারের উপর হামলা হয়েছে। বেলা 11টায় সংঘর্ষে আহতদের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী সদর হাসপাতালে যান তিনি। আহতদের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের বক্তব্য নেন। এ সময় তার উপর অতর্কিতে হামলা চালায় আলোকবালি ইউনিয়ন বিএনপির বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুমের অনুসারীরা। হামলায় শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। বর্তমানে হাসপাতালে তার চিকিৎসা চলছে। চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের বাসা ভাড়া না দিতে পুলিশের পক্ষ থেকে করা মাইকিং নিয়ে চলছে নানা আলোচনা। বুধবার বিকেলে মোজ্জারটেক